আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা আলোচনা করব 11 অধ্যায় থেকে অনুসরণের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। প্রথমেই বলা হচ্ছে উৎপাদনের উপাদানসমূহের মোট আয় কিভাবে নির্ণয় করা হয় ব্যাখ্যা করো। উৎপাদনের উপাদান কিভাবে হচ্ছে, আবার বলতেছি প্রশ্নটি, উৎপাদনের উপাদানসমূহের মোট আয় কিভাবে নির্ণয় করা হয়। তো আমরা জানি উৎপাদনের উপকরণ হচ্ছে চারটি। কয়টি? চারটি। তো এই চারটি থেকে যে মোট আয়টা হয় এই আয়টি হচ্ছে কি করতে হয়, আয় পদ্ধতিতে হচ্ছে নির্ণয় করতে হয়। উৎপাদনের উপাদান সময়ের পদ্ধতি ব্যবহার করে নির্ণয় করা হয়। এই পদ্ধতিতে একটি নির্দিষ্ট সময়ে উপাদানের চারটি মৌলিক উপাদান হচ্ছে ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন বা উদ্যোক্তা। এই চারটা থেকে প্রাপ্ত মুনাফা হচ্ছে কি, আয়টা হচ্ছে কি খাজনা, মজুরি, তারপর হচ্ছে বেতন, সুদ, মুনাফা এর সমষ্টি বের করা হয়। জাতীয় আয়ের সঠিকভাবে নির্ণয় করতে হলে এই আয়ের সমষ্টির সাথে কখনো কখনো বিদেশ থেকে প্রাপ্ত আয় নেট যোগ করা হয়। তার মানে কি, এই যে খাজনা, মজুরি, সুদ, মুনাফা এই সবগুলো আমি কী করবো, একসাথে যোগ করব। তারপরে কি হবে, এই উৎপাদনের উপাদান সময়ের মোট আয় হচ্ছে এইভাবে আমরা আপনার হচ্ছে পরিমাপ করব। ঠিক আছে। তো আমরা যদি পরবর্তী প্রশ্নের দিকে যাই তাহলে দেখতে পারি এখানে বলা হচ্ছে, আচ্ছা পরবর্তীতে দুই নম্বর প্রশ্ন বলা হচ্ছে মোট জাতীয় উৎপাদন নির্ণয়ের সাংকেতিক সূত্রটি লেখো। মোট জাতীয় উৎপাদন নির্ণয়ের সাংকেতিক সূত্রটি হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি মোট দেশজ উৎপাদন এর সাথে কি করতে হয়, এই নিট রপ্তানিটা হচ্ছে যোগ করতে হয়। এখানে এক্স মানে হচ্ছে এক্সপোর্ট, এম মানে হচ্ছে ইম্পোর্ট। এটা যদি যোগ করি মোট দেশজ উৎপাদনের সাথে তাহলে আমার কি বের হবে, জিএনপিটা বা হচ্ছে মোট জাতীয় উৎপাদনটি বের হয়ে যাবে। জিডিপি বলতে শুধু দেশের সীমানার ভিতরের মোট উৎপাদনকে বোঝায়। একটি দেশের নাগরিক বা বিদেশি ব্যক্তি যাদের দ্বারাই উৎপাদিত হোক না কেন, এক্ষেত্রে দেশের ভৌগোলিক সীমানার বিষয়টি গুরুত্বপূর্ণ। আর যদি আমরা হচ্ছে এইভাবে করি তাহলে আমার কি বের হবে, নিট রপ্তানি যে, আর রপ্তানি থেকে আমদানি কি করব, বিয়োগ করব। আর এইভাবে হচ্ছে আমরা জিএনপি নির্ণয় করতে পারবো। আর এইভাবে হচ্ছে মোট জাতীয় উৎপাদন নির্ণয়ের এটি হচ্ছে সাংকেতিক সূত্র, অর্থাৎ জিডিপি থেকে আপনার হচ্ছে জিডিপির সাথে আরও এক্স মাইনাস এম বা হচ্ছে নিট রপ্তানি কী করতে হবে, যোগ করতে হবে। পরবর্তী শেষ প্রশ্নটি হচ্ছে কৃষিখাত বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত হিসেবে বিবেচনা করা হয় কেন। তো আমরা যদি নর্মাল হিসাব করি কৃষিখাত কেন গুরুত্বপূর্ণ, কারণ কৃষি হচ্ছে বাংলাদেশের মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং কর্মসংস্থান সৃষ্টি বা হচ্ছে জীবিকা নির্বাহ বা হচ্ছে আপনার মৌলিক চাহিদা পূরণের জন্য বা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে কৃষি অবশ্যই গুরুত্বপূর্ণ। আবারও বলতেছি, আপনার হচ্ছে আত্মকর্মসংস্থান বা হচ্ছে কর্মসংস্থান সৃষ্টির জন্য, তারপর হচ্ছে আপনার ইনকাম করার জন্য আয়ের উৎস হচ্ছে কৃষি, তারপর হচ্ছে আপনার কি মৌলিক চাহিদা পূরণ করার ক্ষেত্রে ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে হচ্ছে কৃষি হচ্ছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাত। কারণ এখানে ব্যাপক বা বিপুল সংখ্যক মানুষ কৃষির উপর নির্ভরশীল। ঠিক আছে। কৃষিকে বাদ দিয়ে হচ্ছে কোনো কিছু কল্পনা করা অসম্ভব, যার কারণে কি এটা একটা খুবই গুরুত্বপূর্ণ। বলা হচ্ছে বাংলাদেশের অর্থনীতি সমাজ ব্যবস্থায় কৃষির গুরুত্ব অপরিসীম। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এর প্রতিবেদন অনুযায়ী দেশের মোট শ্রমশক্তির 40 থেকে 45% সরাসরি কৃষিখাতের সাথে যুক্ত। যদি কৃষিখাত না থাকে তাহলে কি এই মানুষগুলো বেকার হয়ে যাবে, যার কারণে এটা খুবই গুরুত্বপূর্ণ। যদিও শিল্প ও সেবা খাতের উত্থানের ফলে জিডিপিতে কৃষির শতাংশ কিছুটা কমেছে, তারপরেও 24-25 অর্থ বছরের সাময়িক হিসাবের অবদান প্রায় হচ্ছে 11.2% থেকে 11.19% হচ্ছে মোট জিডিপিতে এটির অবদান। পাট, চাহিমেতে মাছ এবং প্রক্রিয়াজাত কৃষি পণ্য রপ্তানি করে 2025 সালের প্রথমার্ধে কৃষি পণ্যের রপ্তানি আয় দাঁড়িয়েছে $595.51 মিলিয়ন। কৃষিখাতের আধুনিকায়নের জন্য 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে কৃষি মন্ত্রণালয় থেকে 27,224 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা এই খাতের গুরুত্বকে আরও স্পষ্ট করে। তার মানে কি, আপনার হচ্ছে বৈদেশিক আয়ের ক্ষেত্রে, কর্মসংস্থানের ক্ষেত্রে, তারপর হচ্ছে মৌলিক চাহিদা পূরণ করার ক্ষেত্রে এই মূল টপিকগুলোর জন্য আপনি বলতে পারবেন কি কৃষি হচ্ছে বাংলাদেশের অন্যতম একটি গুরুত্বপূর্ণ প্রধান খাত। তো এই ছিল হচ্ছে আমার এই অনুশীলনী থেকে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।